এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ইসরায়েল গোপনে আজারবাইজানে কয়েক ডজন এলিট সেনা, মোসাদ ও গোয়েন্দা ইউনিটকে মোতায়েন করেছে। সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো দেশগুলো যখন নিজেদের ভৌগোলিক বাস্তবতা ভুলে মার্কিন সাম্রাজ্যবাদ এবং জায়নবাদী ইসরায়েলের স্বার্থে ইরানের বিরুদ্ধে গোপন যুদ্ধে লিপ্ত হয়, তখনই তারা মূলত নিজেদের ধ্বংসের পরোয়ানা সই করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আলী। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। পশ্চিম এশিয়ায় মোসাদের খপ্পরে পড়েছে আরব আমিরাত। আজারবাইজান, সোমালিল্যান্ড, ইরাক আর আরব আমিরাতকে ব্যবহার করছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাত মানে ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার পারগাসকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ইরানের গোয়েন্দা সূত্র। দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ইন্টেলিজেন্স উইংয়ের সরাসরি ইশারায় কাজ করছেন তিনি। ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু বিভাগের এক বিশেষ প্রতিবেদনে এসব দাবি করা হয়। আনোয়ার গারগাসের রাজনৈতিক পদমর্যাদার কারণে 2007 সাল থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তার উপর নজর রাখছিল। তবে 2015 সালে এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা পায়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ প্রথমে গারগাসের খোঁজ পায়। পরবর্তীতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন গোয়েন্দা শাখা মামাদ মানে সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ তাকে নিজেদের নেটওয়ার্কে যুক্ত করার কাজ শুরু করে। উল্লেখ্য, এই মামাদ সংস্থাটি বাইরে পলিটিক্যাল রিসার্চ সেন্টার নামে পরিচিত হলেও এটি মূলত ইসরায়েলের 3টি প্রধান গোয়েন্দা মূল্যায়ন প্রতিষ্ঠানের একটি। বাকি দুটি হল মোসাদ এবং আমান। 2015 থেকে 2018 সাল পর্যন্ত মামাদ গারগাসের রাজনৈতিক অবস্থান ও বক্তব্য নিয়ন্ত্রণ করলেও 2018 সাল থেকে এই মিশনে সরাসরি যুক্ত হয় মোসাদ। এরপর থেকে মামাদ শুধু নীতি নির্ধারণের কাজ করে, আর গারগাসের সাথে সরাসরি যোগাযোগ তাকে গাইড করার মূল দায়িত্ব চলে যায় মোসাদের হাতে। গোয়েন্দা সূত্রের দাবি, মোসাদের ট্যাভেল ডিপার্টমেন্টের কবি নামের এক কর্মকর্তা বর্তমানে আনোয়ার গারগাসের প্রধান কন্ট্রাক্ট পারসন বা হ্যান্ডেলার। এই ট্যাবেল ডিপার্টমেন্টটি মূলত মোসাদের রাজনৈতিক অ্যাকশন, গোপন কূটনীতি এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে লিয়াজু বজায় রাখার কাজ করে। দাবি করা হচ্ছে, গারগাসের সাম্প্রতিক সময়ের সমস্ত ইরান বিরোধী বক্তব্য ও অবস্থান মূলত এই কবি এবং মোসাদের গাইডলাইন অনুযায়ী তৈরি ও প্রচার করা হচ্ছে। আনোয়ার গারগাস 2008 থেকে 2021 সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা। 2020 সালের 15 সেপ্টেম্বর হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডস বা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির পেছনে আনোয়ার গারগাস অন্যতম প্রধান নেপথ্য কারিগর ছিল। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ইসরায়েল গোপনে আজারবাইজানে কয়েক ডজন এলিট সেনা, মোসাদ ও গোয়েন্দা ইউনিটকে মোতায়েন করেছে। সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে 4টি দেশের ভূমি ব্যবহার করেছে। সেগুলো হলো: 1. আজারবাইজান। এই অবস্থানটি উত্তর ইরানের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ড্রোন অভিযানের সুযোগ করে দিয়েছিল। এটি ছিল গুরুত্বপূর্ণ অবস্থান যা ইসরায়েলি সৈন্যদেরকে ইরানের দোরগোড়ায় এবং কাস্পিয়ান সাগর উপকূলে পৌঁছে দিয়েছিল। এই অবস্থানগুলো থেকে ইরানের তাবরিজ শহরের দূরত্ব ছিল মাত্র 60 মাইল, যেখানে যুদ্ধ চলাকালীন ইসরায়েল সরাসরি বিমান হামলা চালিয়েছিল। আজারবাইজানের এই অগ্রবর্তী ঘাঁটিগুলো থেকে ইসরায়েলি বিশেষ কমান্ডো ইউনিটগুলো ড্রোন পরিচালনা করার পাশাপাশি ইরানের অভ্যন্তরে অনেক নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করে। 2 নম্বর দেশ হল সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতকে সহায়তা করার জন্য ইসরায়েল গোপনে একটি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তা পরিচালনার জন্য ইসরায়েলি সেনা মোতায়েন করেছে। 3 নম্বর ইরাক। ইসরায়েল 2টি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল এখানে, যেগুলো পরবর্তীতে রসদ সরবরাহ সহায়তা দিত এবং প্রয়োজনীয় অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও সহায়তা করতে পারত। 4 নম্বর দেশ হলো একটি সদ্যজাত দেশ, সোমালিল্যান্ড। একে যদিও কেউ এখনো স্বীকৃতি দেয়নি ইসরায়েল ছাড়া। দেশটি গত ডিসেম্বরে ইসরায়েল এই সোমালিল্যান্ডকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এই সম্পর্কের ফলে ইসরায়েল এমন একটি সামরিক অবস্থান লাভ করে, যা ফলে ইসরায়েলি বিমানগুলো আরব উপদ্বীপের চারপাশ দিয়ে ইরানের দূরপাল্লার অভিযানে ব্যবহৃত করতে পারে। তবে অভিযুক্ত সবগুলো দেশই এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। সর্বশেষ ইরান ইতিমধ্যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে রাশিয়া এবং চীন উভয় দেশকে জানিয়ে দিয়েছে,
মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আবার হামলা চালায় তবে আরব আমিরাতকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই একটি টিকে থাকার মতো রাষ্ট্র হিসাবে আর অস্তিত্বশীল থাকবে না। জর্জ গ্যালাওয়ের সাথে এক সাক্ষাৎকারে স্কট রিটার ভবিষ্যৎবাণী করে বললেন, তাদের আরব আমিরাতের কাছে কোনো সুপেয় পানি থাকবে না, বিদ্যুৎ উৎপাদনের কোনো সক্ষমতা থাকবে না এবং গ্যাস বা তেল উত্তোলনের কোনো উপায় থাকবে না। তিনি আরও বলেন, ইরান তাদের এমন হালত করবে তারা আরব আমিরাত দেউলিয়া হয়ে যাবে, তৃষ্ণার্ত থাকবে এবং 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পড়বে, কারণ সেখানে কোনো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি থাকবে না। সাবেক মার্কিন সামরিক গোয়েন্দা এজেন্ট ও জাতিসংঘের অস্ত্র পরিদর্শক রিটারও একই ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশ যেমন বাহরাইন বা কুয়েতের কপালেও একই পরিণতি জুটতে পারে। বিভিন্ন সোর্স থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আরব আমিরাত মূলত ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের সময় গোপনে নিজস্ব কিছু হামলা চালিয়েছিল। এই হামলাগুলো একটি দৃশ্যত ইসরায়েলের সাথে যৌথভাবে সমন্বয় করে করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো দেশগুলো যখন নিজেদের ভৌগোলিক বাস্তবতা ভুলে মার্কিন সাম্রাজ্যবাদ এবং জায়নবাদী ইসরায়েলের স্বার্থে ইরানের বিরুদ্ধে গোপন যুদ্ধে লিপ্ত হয়, তখনই তারা মূলত নিজেদের ধ্বংসের পরোয়ানা সই করে দিয়েছে। এই পুরো ঘটনাগুলোই এখন মরুভূমির বুকে গড়ে ওঠা কাচের প্রাসাদের মতো এক কৃত্রিম অর্থনীতির চরম দুর্বলতার দিকে আঙ্গুল তোলে। যে দেশগুলোর সুপেয় পানি থেকে শুরু করে এসি চালানোর বিদ্যুৎ পর্যন্ত সবকিছু সম্পূর্ণভাবে আমদানিকৃত বা কৃত্রিম প্রযুক্তির উপর নির্ভরশীল, তারা কোন সাহসে আঞ্চলিক পরাশক্তি ইরানের সাথে যুদ্ধ জড়ানোর দুঃসাহস দেখায়? ইরানের কাছে সেটাই এক মস্ত বড় প্রশ্ন। ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম ধার করে এনে নিজেদের সুরক্ষিত ভাবার এই জায়নবাদী মোহ যে কতটা ঠুনকো তা লেবাননের যুদ্ধেই অলরেডি প্রমাণ হয়ে গেছে। মার্কিন যুদ্ধবাজদের প্ররোচনায় পড়ে আবুধাবি বা দুবাইয়ের মতো বিলাসবহুল বাণিজ্য কেন্দ্রগুলোকে যুদ্ধের ময়দান বানিয়ে ফেলার এই তেল খেকো নীতি আসলে চরম রাজনৈতিক দেউলিয়াত্ব বই আর কিছু নয়। ওয়াশিংটনের কর্পোরেট যুদ্ধবাজেরা 7 সমুদ্র 13 নদীর ওপারে বসে নিরাপদেই থাকে, কিন্তু তাদের পাতা ফাঁদে পা দিলে মধ্যপ্রাচ্যের এই পুতুল রাষ্ট্রগুলোকে যে 54 ডিগ্রি গরমের পানি ছাড়া ছটফট করে মরতে হবে, যার হুমকি ইতিমধ্যেই ইরান অনেকবার দিয়েছিল। আর এই কঠোর সত্যটা তাদের বিলাসী শাসকেরা এখনো বুঝতে পারছেন না, যার কারণে হয়তো নিজের দেশের জনগণের ভবিষ্যৎকে মার্কিন ও ইসরায়েলি স্বার্থের কাছে বন্ধক দেওয়ার এই আত্মঘাতী খেলা কেবল সংযুক্ত আরব আমিরাতকেই নয়, বরং পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলকে এক অভূতপূর্ব ও ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড় করিয়ে ছাড়বে। আপনার মতামত কি? কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।